প্রিয় দর্শক, শুভ সকাল। এটিএন নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রেজেন্স ফার্স্ট এডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মুনতাসির মারুফ, মনোরোগ বিশেষজ্ঞ, প্রত্যয় মেডিকেল ক্লিনিক। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমরা ঠিক করেছি যে মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। মানসিক রোগের চিকিৎসার ব্যাপারটি যখন আসে তখনই দেখা যায় যে নানা ধরনের ভ্রান্ত ধারণা এবং ঝাড়ফুঁক, ওঝা এইসব ব্যাপারগুলোতেও মানুষ অনেকেই বিশ্বাস করেন, তারা ডাক্তারের কাছে আসতে চান না। আমাদের ডাক্তারি শাস্ত্রে ঠিক কী কী পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয় এগুলো যদি একটু পরিষ্কার করে আমাদের দর্শকদেরকে বলতেন। জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। মানসিক রোগ এর মধ্যে অনেক ধরনের রোগ রয়েছে। আমরা কিছু নাম হয়তো লোকজন জানি, যেমন বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, অনেক ধরনের রোগ রয়েছে। তো এই রোগগুলোর বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। আমরা যেভাবে চিকিৎসা করি, একটা হচ্ছে ওষুধের মাধ্যমে, যেটা ফার্মাকোথেরাপি বলা হয়। কথা বলার মাধ্যমে এক ধরনের চিকিৎসা পদ্ধতি, সাইকোথেরাপি বলা হয়। হচ্ছে ইসিটি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এক ধরনের চিকিৎসা পদ্ধতি। বাংলাদেশে এই তিনটা চিকিৎসা পদ্ধতি মোটামুটি অ্যাভেলেবল। এছাড়া আরটিএমএস বা সাইকোসার্জারি কিছু পদ্ধতি আছে, ওগুলো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না। কিন্তু আপনি যেগুলো বললেন যে মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেকে ঝাড়ফুঁক, তাবিজ, এগুলো পদ্ধতি অবলম্বন করে, এগুলো আসলে কোনো সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি একদমই না। একেবারে না। আপনি বেশ কিছু পদ্ধতির নাম বললেন, আমরা শুরুতেই আসি ফার্মাকোথেরাপি। আপনি যেটা বলছেন যে ওষুধপত্র দিয়ে, এই ব্যাপারটি নিয়ে কিন্তু অনেক রকমের ধারণা থাকে। ওষুধের ব্যাপারটা যদি বলতেন যে আসলে কয় ধরনের ওষুধ আপনারা ব্যবহার করে থাকেন এবং ডোজটা কতদিন পর্যন্ত এই ওষুধ ব্যবহার করা লাগে, এটা কি একবার শুরু করলে সারা জীবন খেয়ে যেতে হয় কিনা? আচ্ছা, ওষুধ বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। আমরা বড় ক্যাটাগরিতে 4-5টা ভাগের ওষুধ ব্যবহার করি, কিন্তু প্রতিটি ভাগে বেশ কিছু ওষুধ রয়েছে। 1952 সালে প্রথম ওয়ার্ল্ড ওয়াইড সাইকিয়াট্রির ওষুধ আসে, কিন্তু রিসেন্টলি গত 25-30 বছরে আরও অনেক ধরনের নতুন ওষুধ এসেছে। এক এক ধরনের ওষুধের পদ্ধতি, যে আমি ডোজেস ফরম্যাট দেবো, এগুলো বিভিন্ন রকম হতে পারে। সেটা রোগ ভেদে বিভিন্ন হবে। কোনো কোনো রোগে একসাথে খুব বেশি ডোজে ওষুধ শুরু করে পরে ধীরে ধীরে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। কিছু কিছু রোগের ক্ষেত্রে খুব ধীরে ধীরে ওষুধের ডোজটা বাড়াতে হয়। আপনি ধরেন ওষুধ স্টার্ট করলাম, 3 দিন পরে আরেকটু ডোজ বাড়ালাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখলাম। এইসব ওষুধের রেসপন্স বুঝতে 2 থেকে 3 সপ্তাহ লেগে যেতে পারে। এটা এমন না যে প্যারাসিটামল ওষুধ দিলাম 3 ঘন্টার মধ্যে রোগ কমে গেল, ব্যাপারটা কিন্তু এরকম না একদমই। সো একটা ওষুধ স্টার্ট করার পরে আমরা 3 সপ্তাহ 4 সপ্তাহ দেখব এই ওষুধে কাজ হচ্ছে কিনা। যদি এই ওষুধে কাজ হয়, তারপরে আমরা এটা কন্টিনিউ করব। এখন কন্টিনিউ বা ওষুধ নিয়মিত কতদিন খেতে হবে, এটা ডিপেন্ড করবে রোগের ধরন এবং ওষুধের রোগের রেসপন্সের উপরে। কারো কারো ক্ষেত্রে প্রথমে 6 মাস 1 বছর একবার ট্রিটমেন্ট করার পরে ওষুধ বন্ধ করে দিয়ে দেখতে পারি, অসুবিধা নেই। কিন্তু রোগের কোনো কোনো পর্যায়ে, সে ধরেন বিষণ্ণতা অথবা বাইপোলার বা সিজোফ্রেনিয়া বলি, কয়েক এপিসোড হয়ে গেছে, জীবনে 3-4টা এপিসোড হয়ে গেছে, এবং ওষুধ কমালে বা বন্ধ করলে দেখা যায় যে ওষুধ আবার রোগটা ফিরে ফিরে আসছে, সেই ক্ষেত্রে হতে পারে যে আমাকে সারা জীবন ওষুধটা খেতে হবে। আর এই যে মানসিক রোগের চিকিৎসার জন্য যে ওষুধগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিছু কিছু মানুষের মনে এরকম একটা ধারণা যে এগুলো কোনো কাজই করে না, শুধু রোগীকে ঘুম পাড়িয়ে রাখে। এই ব্যাপারটা নিয়ে যদি একটু পরিষ্কার করে বলতেন যে আসলে এদের কাজ করার পদ্ধতিটা কীরকম। আচ্ছা, এটা নিয়েও লোকজনের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে। প্রথমে আপনি যেটা বললেন যে ঘুম পাড়ায়, এখন কিছু কিছু এসব ওষুধ কাজ করে ব্রেনের নিউরোট্রান্সমিটার বা ব্রেনের রিসেপ্টরের উপরে। কিছু কিছু ওষুধের সাইড ইফেক্টে ঘুম হয়, সব ওষুধের না। এখন 50-60 সাল আগে প্রথম যে ওষুধগুলো এসেছিলো, ওগুলোতে সাইড ইফেক্টগুলো প্রায় প্রতিটাই দেখা গেছে ঘুম বেশি হতো। মানুষের মনে হয়তো ওই ধারণাটাই রয়ে গেছে, কিন্তু বিগত 20-30 বছরে অনেক ওষুধ এসেছে যেগুলোতে হচ্ছে সাইড ইফেক্টে ঘুমের পরিমাণ খুবই কম। এবং এই ওষুধগুলো কিন্তু অন্যান্য রোগের ওষুধ যেভাবে মার্কেটে আসে, এগুলো তো ধরেন উন্নত বিশ্বে ওষুধগুলো তৈরি করা হয় প্রথমে থিওরিটিক্যাল নলেজের উপর। ওষুধটা তৈরি করার পরে বিভিন্ন পর্যায়ে গবেষণা হয়ে আসে, যেমন হচ্ছে প্রাণীর ওপর গবেষণা করে দেখা যায় যে ওষুধটা মোটামুটি সেফ কিনা বা কার্যকরী কিনা। তারপরে মানুষের উপরে ট্রায়াল হয়, কম গ্রুপের মধ্যে হয়, এরপরে বেশ কিছু অনেক মানুষের একটা গ্রুপের মধ্যে ট্রায়ালটা হয়। যদি এফিকেসি নাই থাকতো, এটা তো মার্কেটে আসতো না। অন্যান্য রোগের ওষুধ যেভাবে মার্কেটে আসে, এই ধরনের ট্রায়াল ধাপে ধাপে এসে তারপর অথরিটি, সেটা হচ্ছে আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেমন একটা অথরিটি, তারা ওষুধটা করে অ্যানাউন্স করে যে না, এই ওষুধটা বাজারে দেওয়া যেতে পারে। তো এফিকেসি আসে বলেই তো এগুলো বাজারে আসে।
অন্যান্য রোগে যেভাবে আসে মানসিক রোগের ওষুধও এইভাবে ট্রায়াল শেষ করে আসে। সো হচ্ছে এফিকেসি নাই এটা বলার আসলে কোনো কারণ নেই, এবং আমরাও যারা চিকিৎসা করতেছি দেখতেছি তো এফিকেসি আসতেছে। ঘুম একটা সাইড এফেক্ট, সেটা হয় অনেক ওষুধেরই কিন্তু ঘুম সাইড এফেক্ট হতে পারে। যেমন আমরা ঠান্ডার ওষুধ বলে যেটা চিনি অ্যান্টিহিস্টামিন, এটার কিন্তু একটা সাইড এফেক্ট হচ্ছে ঘুম, কিন্তু আমরা ওটাকে কিন্তু মেনে নিয়েছি যে এটা আমার ঠান্ডার জন্য দিচ্ছে, সাইড এফেক্টটা হতে পারে, ওটা নিয়ে কিন্তু আমরা খুব কনসার্ন না, কারণ ওই সচেতনতা আমাদের হয়েছে। মানসিক রোগের ব্যাপারে যখন ওষুধের ব্যাপারে যখন সচেতনতা আসবে তখন আমার মনে হয় যে এই ভ্রান্ত ধারণাটা কমে আসবে। যে এই ওষুধগুলো কোনোভাবে ডিপেন্ডেন্সি গ্রো করায় কি না, মানে আমি যদি কারণ আমরা অনেক দীর্ঘ সময় ধরে খেতে পারি এই ওষুধগুলো দেখা যাচ্ছে, এবং আপনি বলছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে লাইফ লংও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস 1 বছর হতে পারে। ওষুধগুলোর উপরে আলাদা করে আবার ডিপেন্ডেন্সি গ্রো করে কিনা? এটা হচ্ছে ওষুধের একটা গ্রুপ বলা হয় ঘুমের ওষুধ, স্পেসিফিক্যালি যেগুলো বেনজোডাইজিপিন গ্রুপ। এটা যদি দীর্ঘদিন কোনো কারণ ছাড়া বা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন নিচ্ছে, এদের ক্ষেত্রে অর্ধেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা ডিপেন্ডেন্সি গ্রো করতে পারে। কিন্তু এটা কিন্তু শুধু একটা গ্রুপের। সাইকিয়াট্রির অনেক ওষুধ আছে, এগুলো কোনো আসক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু মানুষের মনে হচ্ছে যে দীর্ঘদিন খেতে হয় বা সারা জীবন খেতে হয়, তার মানেই বোধহয় আসক্তি। এটাও সচেতনতার অভাবেই আমি বলবো। কারণ দেখেন ডায়াবেটিসে বা হাইপার টেনশনে এগুলো কিন্তু সারা জীবন আমাকে ওষুধ খেয়ে যেতে হচ্ছে। এপিলেপসি বা মৃগী রোগে 2 থেকে 5 বছর ওষুধ খেয়ে যেতে হচ্ছে। রিউমেটিক ফিভারে 5 বছর বা 21 বছর বয়স পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হচ্ছে। মানুষের মন এটা নিয়ে নিয়েছে যে সচেতনতার কারণে যে না, এই ওষুধগুলো আমাকে দীর্ঘদিন খেতে হবে। এটা কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না যে দীর্ঘদিন খাচ্ছি আমার ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। কিন্তু মানসিক রোগের এই ইনফরমেশনটার গ্যাপের কারণে লোকজন মনে করে যে আসলে আসক্তি হয়। এগুলো আসলে আসক্তি তৈরি করে না। আপনি সামগ্রিকভাবে এই ওষুধগুলোর সাইড ইফেক্ট কী কী হতে পারে সেগুলো নিয়ে যদি দর্শকদেরকে জানাতেন। ওষুধের এক এক ধরনের ওষুধের এক এক সাইড এফেক্ট হতে পারে। একটা যেমন আমরা বললাম কিছু ওষুধের ঘুম বেশি হতে পারে, অনেক ক্ষেত্রে আবার এই ঘুমটা কিন্তু আমরা চাইও, যেমন ডিপ্রেশনের পেশেন্টের ঘুম হচ্ছে না, তো আমরা এমন ওষুধ যদি ট্রাই করি যেটা সাইড ইফেক্টে ঘুম হচ্ছে, আমার কাজ হয়ে গেল। বাইপোলার বা অ্যাগ্রেসিভ পেশেন্টের ক্ষেত্রে যেখানে আমি একটু কুল করতে চাচ্ছি, একটু ঘুম পারুক এটা চাচ্ছি, সেখানে ওষুধ যেটা চয়েস করবো সেটা হচ্ছে মানসিক রোগেও কাজ করছে, সাইড ইফেক্টে ঘুমটাও আছে, আমার দুইটা কাজ হয়ে গেল। এটা কিছু কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাসের সমস্যা হতে পারে, যদি খালি পেটে খাই, খালি পেটে না খেলে গ্যাসের সমস্যা হবে না। এছাড়া আদারওয়াইজ যে বায়োল অ্যাবনর্মালিটি বলেন, একটু হেডেক বলেন, চোখে ঝাপসা দেখা, অন্য অনেক ওষুধেই আমি বারবার বলছি যে শারীরিক রোগের অন্য অনেক ওষুধ কিন্তু এই ধরনের সাইড এফেক্ট হয়, মানসিকও সাইড এফেক্ট হতে পারে। কিন্তু সাইড এফেক্টের ব্যাপারে যেটা আমাদের মনে রাখতে হবে, সাইড এফেক্ট মানে কিন্তু সবার হয় না। একটা ওষুধ এলো, এটা ট্রায়ালে দেখা গেল 1000 লোকের উপর আমি দিলাম, 1 2জনের সাইড এফেক্ট হচ্ছে, এটা কিন্তু লিটারেচারে লেখা থাকে যে এই সাইড এফেক্টটা হতে পারে। কিন্তু সাইড এফেক্ট মানেই সবার হবে তা না, কিছু লোকজনের হবে। সব সাইড এফেক্টই ইনটলারেবল তাও না, সব সহ্য করে নেওয়ার মতো সাইড এফেক্ট হতে পারে। খুব রেয়ার ক্ষেত্রে কিছু যে সহ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ওষুধটা চেঞ্জ করে দেবো, অন্য ওষুধে যাব, এটা করা যেতে পারে। আমরা ওষুধ নিয়ে কথা বলছিলাম এবং আরও বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, তবে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কিছুক্ষণ পরে ফেরত আসছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। কথা হচ্ছিল মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম যে ওষুধ দিয়ে কিভাবে আমরা চিকিৎসা করে থাকি মানসিক রোগের। একদম শুরুতেই আপনি আরও বেশ কিছু থেরাপির কথা বলেছিলেন, তার মধ্যে ছিল সাইকোথেরাপি। সাইকোথেরাপি নিয়ে আমাদেরকে যদি বলেন যে আসলে ব্যাপারটা কি, এখানে আপনারা কি কি করেন, কি করে আমরা রোগীদেরকে সাহায্য করি সাইকোথেরাপির মাধ্যমে? সাইকোথেরাপি মানসিক রোগের চিকিৎসা একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিটা আমরা যেমন ফার্মাকোথেরাপি মেডিসিনের মাধ্যমে প্রয়োগ করি, সাইকোথেরাপি এটা কথা বলার মাধ্যমে এক ধরনের চিকিৎসা পদ্ধতি। কিন্তু এই নিয়ে লোকজনের মধ্যে ভুল হচ্ছে শুধু কথা বলাই সাইকোথেরাপি। সেটা শুধু কথা বলা না, কথা বলার মাধ্যমে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সাইকোথেরাপি দেওয়া হয়। এবং সাইকোথেরাপিও অনেক ধরনের আছে, যে ইন্ডিভিজুয়াল যেমন আছে রোগীর সাথে, ফ্যামিলি আছে, কাপল থেরাপি আছে, এবং সাইকো অ্যানালিটিক সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, রেশনাল ইমোটিভ থেরাপি, অনেক ধরনের থেরাপি আছে। এবং এক এক রোগের জন্য এক এক ধরনের থেরাপি প্রয়োজন হতে পারে। সেটা সাইকিয়াট্রিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি আছেন তিনি ডিসাইড করবেন কোন ধরনের সাইকোথেরাপি দিতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি আসলাম, বসলাম, আমাকে এখন সাইকোথেরাপি দিয়ে দেন। ব্যাপারটা আমাকে অ্যাসেস করতে হবে আপনার কোন রোগ, সেই রোগ অনুযায়ী আপনার কোন সাইকোথেরাপি আপনার জন্য অ্যাপ্লিকেবল,
এবং এটা এক সেশনেই হয়ে যাবে এমন নাও হতে পারে, কয়েক সেশন আপনার আশা লাগতে পারে। এবং সেই সেশনেরও আবার আছে যে আমি 1 সপ্তাহ পর সেশন নিব না 3 দিন পর সেশন নিব, এটাও ডিসাইড করার একটা ব্যাপার আছে। এবং সাইকোথেরাপির ফিটনেসেরও একটা ব্যাপার আছে। যেমন ধরেন যদি আমি সার্জারি করি, কোনো একটা সার্জারি করব, হুট করে কিন্তু আমি আপনার সার্জারি করতে পারবো না। যদি লাইফ সেভিং প্রসিডিওরটা ছাড়া যে কোনো ইলেকটিভ সার্জারি আপনাকে কিছু ইনভেস্টিগেশন করা হবে, আপনার শরীর অ্যানেস্থেসিয়া বা সার্জারি করার জন্য ফিট আছে কিনা এরকম। সাইকোথেরাপির কিন্তু এক ধরনের ফিটনেসের ব্যাপার আছে। এখানে ইনভেস্টিগেশন বা অন্য কথা বলছি না, কিন্তু সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট উনি অ্যাসেস করার মাধ্যমে বুঝবেন যে এই রোগী সাইকোথেরাপি নেওয়ার মতো এই পর্যায়ে তৈরি কিনা। সব রোগের জন্য যেমন সাইকোথেরাপি না, একই রোগের জন্য সব পর্যায়ে সাইকোথেরাপি নাও লাগতে পারে। কখন লাগবে এটা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বলে দেবেন, ওই অনুযায়ী আসলে এগোতে হবে। যে সাইকোথেরাপিতে বসতে চায় না যে রোগী, জোর করে আসলে সাইকোথেরাপি হয় না। রোগীর যদি ইচ্ছা না থাকে তাহলে ওই সাইকোথেরাপি কাজ করবে না। রোগীর যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি সাইকোথেরাপিতে বসতে চাই, যেভাবে আমাকে বলা হবে আমি সেভাবে আসবো এবং সেভাবে বাসায় কিছু টাস্ক দেওয়া হয় সেগুলো করব, তাহলেই কেবলমাত্র সাইকোথেরাপিতে একটা ফল আমরা পেতে পারি। সাইকোথেরাপি কতদিন পর্যন্ত দেয়া লাগতে পারে একজন রোগীর ক্ষেত্রে? এটাও ডিপেন্ড করে রোগীর উপরে, রোগীর ইমপ্রুভমেন্টের উপরে। কোনো কোনো ক্ষেত্রে হতে পারে যে সাইকোথেরাপির ডিপেন্ড করে কোন সাইকোথেরাপি দিচ্ছি। আমি সাইকো এডুকেশন যদি দিই শুধুমাত্র একটা রোগ সম্বন্ধে, সিজোফ্রেনিয়া সম্বন্ধে আমি ফ্যামিলিকে জানাচ্ছি, 2-3 সেশনে অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমি 1-2 সেশনে আমি তাকে সাইকো এডুকেশন শেষ করতে পারি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি 6 থেকে 8টা সেশন লাগতে পারে। অবসেসিভ কম্পালসিভ থেরাপির জন্য অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের জন্য যে এক্সপোজার থেরাপি 6-8টা সেশন লাগতে পারে। সাইকোঅ্যানালিটিক সাইকোথেরাপি আরও বেশি কয়েক সেশন লাগতে পারে, অনেকের ক্ষেত্রে বছর ব্যাপী হতে পারে। এটা ডিপেন্ড করে যে আমি কোন রোগের জন্য দিচ্ছি, কোন সাইকোথেরাপি দিচ্ছি এবং সাইকোথেরাপিতে রোগীর ইমপ্রুভমেন্ট কীরকম হচ্ছে তার উপরে। ইমপ্রুভমেন্টটা বোঝার উপায় কি? এটা কি রোগী নিজে আপনাদেরকে বলতে পারবে নাকি সেখানে কোনো ধরনের অ্যাসেসমেন্ট করে থাকেন আপনারা? ওভারঅল আমি সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কথা বলছি। অনেক সময় রোগী বুঝতে পারে যে আমার এই সমস্যা ছিল, ইমপ্রুভমেন্ট হয়েছে। অনেক ক্ষেত্রে চারদিকের লোকজনের রিলেটিভস তাদের অ্যাসেসমেন্টের ব্যাপার আছে। আবার কিছু আমাদেরও টুল, সাইকোলজিক্যাল টুল বলা হয়, সেগুলোর টুল আছে। আমরা এই সিমটম ছিল, এত স্কোর ছিল, এই সিমটম এখন 1 মাস পরে এই স্কোরটা কততে নেমে এলো, এভাবেও অ্যাসেস করা যায়। সাইকোথেরাপি ছাড়া আপনি আরেকটি কথা বলছিলেন ইসিটি। এই ইসিটি নিয়ে আমাদেরকে যদি একটু বর্ণনা করেন যে আসলে কিভাবে এই প্রসিডিউরটি ব্যবহার করা হয়। ইলেকট্রোকনভালসিভ থেরাপি এক ধরনের চিকিৎসা পদ্ধতি। এটা বাংলাদেশে সরকারি লেভেলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ আরও 2-1টা ইনস্টিটিউটে হয়, বেসরকারি লেভেলেও খুব বেশি হয় না, 2 কি 3টা ইনস্টিটিউশনে হয়। তো এর জন্য একটা মেশিন লাগে, ইলেকট্রোকনভালসিভ থেরাপি মেশিন, আরেকজন অ্যানেস্থেটিস্ট লাগে। সো এই অ্যারেঞ্জমেন্টটা যেহেতু দরকার হয়, সব ইনস্টিটিউট এটা হয়তো অ্যাফোর্ড করতে পারে না বা করে না। এর মাধ্যমে এক ধরনের নির্দিষ্ট পরিমাণ কারেন্ট রোগীর ব্রেনের ভিতর দিয়ে পরিচালিত করা হয়। এই নিয়েও মানুষের মনে অনেক ভুল ধারণা আছে এবং ভুল ধারণাটার কারণ হচ্ছে আমরা বিভিন্ন সময় সিনেমা, এটা দেশি সিনেমা হোক বিদেশি সিনেমা হোক, ভুলভাবে এটা উপস্থাপন করা হয়। হতে পারে এটা কমেডির জন্য করা হয়, কিন্তু মানুষের মনে গেঁথে যাচ্ছে যে এটাই আসল, যে রোগী এলো, রোগীকে জোর করে নিয়ে এক জায়গায় বসালাম বা শোয়ালাম, শোয়ে একটা ইলেকট্রিক কারেন্ট পাস করে দিলাম। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোকনভালসিভ থেরাপি না। ইলেকট্রোকনভালসিভ থেরাপিতে অবশ্যই রোগী অথবা রোগীর আত্মীয় স্বজন কেউ একজন কনসেন্ট দিতে হবে যে আমি এই রোগীর ইসিটি দিতে রাজি। তার আগে অবশ্যই ডাক্তার বুঝিয়ে দেবেন যে ইসিটি কী জিনিস, কীভাবে দিতে হয়। ইসিটির জন্য প্রিপারেশন আছে, কারণ অ্যানেস্থেশিয়া লাগে, মানে অজ্ঞান করে ইসিটি দিতে হয়। সার্জারিতে যেমন অজ্ঞান আধা ঘন্টা 1 ঘন্টা সার্জারি ডিউরেশনের উপর ডিপেন্ড করে, এখানে অ্যানেস্থেশিয়াটা খুব কম সময়, 5-10 মিনিটের একটা অ্যানেস্থেশিয়া হয়, বাট অ্যানেস্থেশিয়া হয়, অজ্ঞান করে দিতে হয়। সো ওইভাবে সিনেমাতে যে আপনি দেখি হাত পা ছুটতেছে, আসার সাথে সাথে দিচ্ছে, এটা করা হয় না আসলে। ডেট দেওয়া থাকে, অমুক ডেটে আপনি আসবেন, প্রিপারেশন আছে। অ্যানেস্থেশিয়া যেমন প্রিপারেশন, যে 6 ঘন্টা না খেয়ে থাকতে হবে, তারপরে আগে টেস্টগুলো করে অ্যানেস্থেশিয়ার ফিট আছে কিনা বডি, এগুলো দেখে আসলে আসতে হয়। এবং কারেন্ট মানে এই না যে আমরা ওই যে বিদ্যুতের তারে হাত দিলে যেরকম শক করি এরকম না, একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে কোন রোগীর জন্য, রোগীর অবস্থার উপরে, বয়সের উপরে এই নির্দিষ্ট মাত্রার কারেন্টটা দিতে হবে। সব রোগের জন্য কিন্তু ইসিটি না, এটাও ইন্ডিকেশন আছে ইসিটি কাদেরকে দেওয়া যাবে, কোন পর্যায়ে আসলে দেওয়া যাবে। এটাই আমার প্রশ্ন ছিল পরবর্তীতে আপনার কাছে, যে কাদের জন্য আপনারা ইসিটাকে নির্ধারণ করেন যে উনাকে দিতে হবে। ইসিটি আমরা নাইস গাইডলাইন বলি, ব্রিটিশ এনআইসি গাইডলাইন। সেই গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট, খুবই সিভিয়ার, যেখানে সে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, একদম খাওয়া দাওয়া করতেছে না, তার নিউট্রিশনাল বা ফিজিক্যাল ডিটোরিয়েশন হচ্ছে, সুইসাইডাল টেন্ডেন্সি খুব বেশি আছে এবং কয়েক ট্রায়াল ওষুধের পরে ওষুধ কাজ করতেছে না হয়তো, সেসব ক্ষেত্রে আমরা সিভিয়ার ডিপ্রেশনে দিতে পারি।
এটাই 1 নম্বর ইন্ডিকেশন। এছাড়া সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে অথবা বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে আমার ফার্মাকোথেরাপি যখন ফেল করতেছে, ওষুধ দুটো ওষুধ দেওয়া হয়েছে এর অ্যাডিকুয়েট টাইম অনুযায়ী কিন্তু রেসপন্স করে নাই, তখন আমি ইসিটিতে যেতে পারি। কত ভাগ রোগের ক্ষেত্রে এই যে ইসিটি দেওয়ার পরে ভালো রেজাল্ট পান আপনারা? যাদেরকে দেওয়া হয় সবারই কি আপনারা ইমপ্রুভমেন্ট পান কিনা? ইসিটি হচ্ছে একদম কিন্তু ফার্মাকোথেরাপি বা সাইকোথেরাপির বিকল্প না। অনেক সময় ইমিডিয়েট রিলিফের জন্য এখন দিলে কিছুটা দ্রুত ইমপ্রুভ হবে, সেটার পরে আমাকে কিন্তু ফার্মাকোথেরাপি চালিয়ে যেতে হবে। ইসিটি দেওয়ার মানে আমি 6 সেশন বা 8 সেশন ইসিটি হয়, দেওয়ার পরে আমার আর কোনো চিকিৎসা লাগবে না, ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু ইসিটিটা রোগীর রোগকে, সিমটমকে, উপসর্গকে কিছুটা দ্রুত একটা ভালো করে, কিন্তু এটা মেনটেন করার জন্য আমাকে ওষুধ দিতে হবে। আর যে রিসার্চ ফাইন্ডিং বলতেছেন যে বাংলাদেশে ওইভাবে ইসিটির রিসার্চ নাই, সো বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে পারবো না, বাট বাইরের কান্ট্রি হিসেবে এটা এফিকেসি বেশ ভালো। আমরা কয়েক রকমের পদ্ধতির কথা শুনলাম মানসিক রোগের চিকিৎসায়। এই আমরা কম্বিনেশন করেও রোগীদেরকে এই ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। খরচের ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কেমন খরচ হতে পারে এই পুরো পদ্ধতি বা পুরো চিকিৎসাটি কমপ্লিট করতে একজন রোগীর? এখানে হচ্ছে অনেক সময় রোগীর ধারণা থাকে যে সারা জীবন ওষুধ খেতে হবে, অনেক টাকার ব্যাপার বা অনেক কিছু। তো এটাও ডিপেন্ড করে কোন ওষুধ দেওয়া হচ্ছে তার উপরে। এখন অনেক ওষুধ আছে যেগুলো অনেক দিন ধরে মার্কেটে আছে, ওগুলোর দাম খুব কমে এসেছে। এমনকি খুব সাইকোসিস বা জটিল সাইকোটিক রোগীর ক্ষেত্রেও এমনকি 15-20 টাকা প্রতিদিনের ওষুধেও রোগী কিন্তু রেসপন্স করে। আবার আপনি যদি চান না একদম নতুন লেটেস্ট যেগুলো এসছে মার্কেটে 2-3 বছর, এগুলোর ডেফিনেটলি দাম বেশি হচ্ছে, যেহেতু মার্কেটে খুব বেশি অ্যাভেলেবল না বা বাংলাদেশে নতুন এসেছে মার্কেটে, সেসব ইঞ্জেকশনের দাম বা ট্যাবলেটের দাম একটু বেশি হতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব যে খুব কম খরচের ভিতরে আপনার চিকিৎসা সম্পন্ন করা। এবং এগুলো কি সরকারি হাসপাতালে অ্যাভেলেবল কিনা? সরকারি হাসপাতালের মধ্যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বেশিরভাগ ওষুধ, ওরাল ওষুধ অ্যাভেলেবল, এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কম দামি যে ওষুধগুলো এবং 2-1টা দামি আইটেমও ফ্রি পাওয়া যায়। তার মানে আসলে ওষুধের দাম নিয়ে চিন্তা করে বা পদ্ধতিগুলো নিয়ে চিন্তা করে অনেকেই যে চলে যান সেই সব ঝাড়ফুঁক বা ওঝার কাছে, সেগুলো আসলে একেবারেই ঠিক সেগুলো না। একেবারেই ঠিক না। চিকিৎসা পদ্ধতি কিন্তু আমাদের রয়েছে হাতে এবং রয়েছে। খুব কম দামের মধ্যেও, মানে কম খরচেও চিকিৎসা সম্পন্ন করা যায়। আমাদের অনুষ্ঠানে এসে যে মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে আমাদেরকে এত কিছু জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিএন নিউজকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অনুষ্ঠানে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।